বর্তমানে এইচএসসি রেজাল্ট নিয়ে কাজ করছে, কিন্তু একটা বৈষম্য দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে এবং রেজাল্টে এই বৈষম্যটা অনেক বড় একটা প্রভাব ফেলতে পারে বলে আমার মনে হয়। তাই এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলছি। যারা শিক্ষার্থী রয়েছে, যারা এই বিষয় নিয়ে জানতে আগ্রহী, তারা সম্পূর্ণ ভিডিও দেখো। যারা আগ্রহী না, তারা স্কিপ করতে পারো। পরীক্ষা শেষ করে চুপচাপ বসে না থেকে দক্ষতা বৃদ্ধি করো এবং পড়াশোনার পাশাপাশি আয় করার একটি গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আলোচনা করব ভিডিওর শেষে। অবশ্যই ভিডিওটি দেখো। মূলত এখানে কিছু বিষয় আলোচনা করছি। বিভিন্ন বোর্ড ইতিমধ্যে তোমাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে, খুবই ভালো কথা। কিন্তু এখানে বৈষম্যের ব্যাপারটা আসলে কি? দেখো, এখন পর্যন্ত সিলেট বোর্ডের অনেকগুলো পরীক্ষা হয়নি, বাংলা ইংরেজি পরীক্ষাগুলো হয়নি, প্রায় 4টি বিষয় হয়নি। মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ডে অনেকগুলো পরীক্ষা হয়নি। আবার কোনো কোনো বোর্ডের পরীক্ষা বেশি হয়েছে, কোনো কোনো উপজেলা পরীক্ষা স্থগিত করেছে। এখন এই জায়গায় তারা একটা স্মারকলিপি জমা দিয়েছিল শিক্ষা বোর্ডগুলোর কাছে বিভিন্ন। সেখানে একটা মূল কথা ছিল এইটা যে তাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হোক। এটার সাথে আমিও একমত যে শিক্ষার্থীদের এই অবস্থায় রেজাল্ট তৈরির ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা যেন শিক্ষার্থীরা পায় সেটা করা হোক। তবে সমতা বিরাজ করতে হবে। বৈষম্য দূর করা মানে এই নয় যে সর্বোচ্চ সুযোগ সুবিধা। বৈষম্য দূর করা মানে এই যে সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করার মাধ্যমে সমতা, মানে সবাইকে যেন এককভাবে মূল্যায়ন করা হোক। কেউ সিলেট বোর্ডে পড়ছে জন্য ও বেশি সুবিধা পাবে, কেউ ঢাকা বোর্ডে পড়ছে জন্য কম সুবিধা পাবে, বা কেউ ঢাকা বোর্ডে পড়ছে জন্য বা রাজশাহী বোর্ডে পড়ছে জন্য যে সে বেশি সুবিধা পাবে, সিলেট বোর্ডে পরীক্ষা স্থগিত হয়েছে তাই তারা কম সুবিধা পাবে, এরকমের না। এমনভাবে মূল্যায়ন করার জন্য সবাই এককভাবে রেজাল্টটা পায়। তো এই জায়গায় কিছু কিছু জিনিস শিক্ষার্থীরা বলছে, তাদের সাথে আমরা একমত। এবং এখানে আমার মনে হয় যে বৈষম্য দূর করার ক্ষেত্রে একটা স্পষ্ট, একটা সহজ প্রক্রিয়া তারা করুক, যে প্রক্রিয়ার মাধ্যমে মূল্যায়ন করা হবে। সেক্ষেত্রে কেমন হতে পারে প্রক্রিয়া, আমরা একটা ধারণা করছি, তোমরা একটু গেস করে নাও যে কী হবে। অনুষ্ঠিত যে নম্বর একটা ব্যাপার, আর সাবজেক্ট ম্যাপিং একটা ব্যাপার। তো অনুষ্ঠিত নম্বরগুলো কোনগুলোর কথা বলছি তোমরা কি বুঝতেছো? কথা বলছি বাংলা, ইংরেজি, আইসিটি, পদার্থবিজ্ঞান, এই যুক্তিবিদ্যা, হিসাব বিজ্ঞান নিয়ে কথা বলছি। এই যে পরীক্ষাগুলো হয়েছে, এই পরীক্ষাগুলো আবার কিছু কিছু বোর্ডে হয়নি। তো এই জায়গায় যে সকল বোর্ডে হয়েছে সেই সকল বোর্ডে আমার মনে হয় এমন একটা অপশন করা যেতে পারে যে যাদের নম্বর ইতিমধ্যে দিয়েছে, কারণ অলরেডি নম্বরগুলো শিক্ষকরা কিন্তু কলেজের কাছে, বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে, সেভাবে মূল্যায়ন করা হোক। যে যত নম্বর পেয়েছে তাকে তত নম্বর দেওয়া হোক। আবার সিলেট বোর্ডে যেহেতু এই পরীক্ষাগুলো হয়নি, সিলেট বোর্ডের উচিত যে এই 4টা পরীক্ষা লাগলে তারা নিয়ে নিক। যদি তারা সময় পায় এই 4টা পরীক্ষা নিয়ে নিতে পারে, কারণ সিলেট বোর্ডের পরীক্ষা নেওয়া নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু তারা বলেনি। যদি সিলেট বোর্ড চায় এই পরীক্ষাগুলো তারা নিয়ে নিতে পারে, এই একটা ব্যাপার করতে পারে। আর নয়তো এখানে এমনটা, যদি সিলেট বোর্ড এই পরীক্ষাগুলো না নেয়, তাহলে সিলেট বোর্ড এবং মাদ্রাসা কারিগরি বোর্ড যদি পরীক্ষা না নেয়, তাহলে এই অনুষ্ঠিত পরীক্ষার নম্বর নিয়ে যে শিক্ষার্থীদের যে কথা বলা, তারা বলছে যে যে পরীক্ষায় বেশি নম্বর পাবে, বিশেষ করে এই 4টায়, বিশেষ করে বাংলা, ইংরেজি, এই 4টা বিষয়ে যারা এসএসসিতে যদি বেশি পায় তাহলে এসএসসি থেকে নেওয়া হোক, এসএসসিতে যদি বেশি পায় তাহলে এসএসসিতে নেওয়া হোক, যেটা বেশি পাবে সেটা দিয়ে নেওয়া হোক, এমনটা হইতে পারে। কারণ যদি সিলেট বোর্ড পরীক্ষা না নেয় তাহলে সবাইকে সমমর্যাদায় মূল্যায়ন করা যেতে পারে এইভাবে, এই একটা মাধ্যমে। কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ের ব্যাপারটা কিন্তু আবার আলাদা একটা সেক্টর। সেখানে সাবজেক্ট ম্যাপিংয়ের ক্ষেত্রে বিভিন্ন রাজশাহী বোর্ড বা বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি সব বোর্ডই ইতিমধ্যে বলেছে যে এসএসসি এবং জেএসসির মাধ্যমে তারা সাবজেক্ট ম্যাপিং করবে। খুব ভালো কথা, তারা সেভাবেই পরিকল্পনা করছে। এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, তাই এই ডিসকাশনটা এর আগেই করছি আমরা। কারণ চূড়ান্ত সিদ্ধান্ত হলে তো হয়েই গেল, তারপর তা সেটা চেঞ্জ হবে না। তো এই জায়গায় শিক্ষার্থীদেরকে বলবো যে তোমরা দুইটা ব্যাপার নিয়ে কথা বলতে পারো। একটা হচ্ছে অনুষ্ঠিত পরীক্ষাগুলো সবাইকে এককভাবে মূল্যায়ন করা হোক, কোনো যেন মানে কেউ বাড়তি সুবিধার জন্য কেউ না পায়, ঠিক আছে? আবার যদি সাবজেক্ট ম্যাপিং করার ক্ষেত্রেও সবাইকে এককভাবে মূল্যায়ন করা হোক, যেহেতু সাবজেক্ট ম্যাপিং সবারই সেম। সাবজেক্ট ম্যাপিংগুলো যেগুলো পরীক্ষাগুলো হয়নি, অর্থাৎ এই যে এই রুটিনের ভূগোল দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম পত্র থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত, এগুলোর ক্ষেত্রে একদম স্বাভাবিক মূল্যায়ন হোক। কিন্তু বৈষম্যটা মূলত হবে তোমাদের এই অনুষ্ঠিত নম্বর, যে পরীক্ষাগুলো আয়োজন করা হয়েছে, মানে বাংলা, ইংরেজি, আইসিটি নিয়ে। এবং সবচেয়ে বেশি বৈষম্য শিকার হতে পারে একদিকে সিলেট বোর্ড, মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড, বা অন্যদিকে সাধারণ 8টা বোর্ড। যে কোনো কেউ সুবিধা বেশি পাবে, কেউ সুবিধা কম পাবে। কিন্তু এটা না করে আমার মনে হয় সবাইকে সুযোগ সুবিধা দেওয়া উচিত, সেটা করা হোক। কারণ সিলেট বোর্ডের শিক্ষার্থীরা যদি কম সুবিধা পায়, ওরা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনেক পিছিয়ে পড়বে। আবার যদি দেখা যায় যে 8টা সাধারণ শিক্ষার্থীরা যদি কম সুবিধা পায়, তাহলে সিলেট বোর্ড এগিয়ে থাকবে, 8টা সাধারণ শিক্ষা বোর্ডরা পিছিয়ে থাকবে। তো এটা না করে সবাইকে সমমূল্যায়ন করার জন্য আমরা রিকোয়েস্ট করব। এবং এখানে বলবো যে এমনভাবে করা হোক, যাতে করে এমনভাবে নিয়ম একটা করা হোক, সেটা পর্যালোচনা করে বা যেভাবে করা হোক, যাতে করে শিক্ষার্থীরা খুব ভালোভাবে মূল্যায়ন করতে পারে। ঝামেলাটা করছে মূলত সিলেট বোর্ডে পরীক্ষা স্থগিত করে। আবারও বলছি, ওই সময় যদি সিলেট বোর্ডে পরীক্ষা স্থগিত না করে সবার পরীক্ষা স্থগিত করতে, তাহলে বিষয়টা ভালো হইতো। যদি এখানে সিলেট বোর্ডে বাংলা, ইংরেজি পরীক্ষা স্থগিত করছে বন্যার কারণে, ওই সময় যদি শুধু সিলেট বোর্ড না দিয়ে পুরো সারা দেশে সবার পরীক্ষা বন্ধ করে দিত, সবার পরীক্ষা একসাথে একদিন থেকে শুরু হইতো, তাহলে এই বৈষম্যটা আজকে আসতোই না, এই প্রশ্ন।
আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছি। নতুন কিছু আসলে জানাবো, তোমরাও এটি বিষয় নিয়ে কথাবার্তা বলতে পারো। এই যে ওরা স্মারকলিপি দিয়েছে, এখানে কিছু কিছু বিষয় আমি একমত, কিছু কিছু বিষয়ের সাথে আমি একমত না। বাট এগুলো এখন আমাদের মতামতের উপর কোনো কিছু নির্ভর করে না, এগুলো শিক্ষা বোর্ড এবং তোমাদের উপর নির্ভর করে। তোমরা চাইলে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারো, বাট সিদ্ধান্ত হওয়ার পরে তোমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। সকালে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ। পরীক্ষার পরবর্তী সময়ে অহেতুক সময় নষ্ট না করে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার অ্যাডভাইস থাকবে একটা সুন্দর গোছানো ট্রেনিং প্রোগ্রামে খুঁজে সেটা কমপ্লিট করো। এতে তোমাদের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে। তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো, তাহলে ইফ্রম বাংলাদেশ রিয়েল টাইম প্রজেক্ট বেস ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য একদম বেস্ট। কেন বেস্ট বলছি? কারণ এটি শুধু একটি ট্রেনিং প্রোগ্রাম নয়, বরং এটি একটি বাস্তব ভিত্তিক শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম। এই ট্রেনিং প্রোগ্রামে তুমি শিখতে পারবা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা অ্যানালাইসিস এবং ই কমার্স ব্যবসার সব কিছু। যেসব সুযোগ সুবিধা পাবা, ইফ্রম বাংলাদেশের স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবা এবং ইনকাম করতে পারবা। গ্রাজুয়েশন শেষ হলে ইফ্রম বাংলাদেশের ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারবা এবং ইফ্রম বাংলাদেশ চাকরির দরজা তোমার জন্য আজীবন খোলা থাকবে। যে রিয়েল প্রজেক্টের মাধ্যমে এই ট্রেনিং করা হবে, সেই প্রজেক্টের মালিকানা শেয়ার পাবা, মানে এটা একটা ই কমার্স কোম্পানির গর্বিত মালিক হবা এবং প্রফিট শেয়ার পাবা। এই ট্রেনিং প্রোগ্রামের ফি 15,000 টাকা হলেও আমাদের চ্যানেলের রেফারেন্স ব্যবহার করলে 50%-এর বেশি ডিসকাউন্টে মাত্র 7,000 টাকায় ট্রেনিং করতে পারবা। মোট 15টি অনলাইন ক্লাস, প্রতিটি 2 ঘন্টা করে, সেই সাথে নেটওয়ার্কিং, সার্টিফিকেট বিতরণ এবং ডিনার প্রোগ্রামের জন্য থাকছে 2টি অফলাইন সেশন। ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে এবং চলবে 10 অক্টোবর পর্যন্ত। কিন্তু মনে রাখবা, সিট সংখ্যা সীমিত, তাই রেজিস্ট্রেশন করতে হবে এখনই। 31শে আগস্ট পর্যন্ত সিট খালি থাকা সাপেক্ষে রেজিস্ট্রেশন এবং ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ট্রেনিং সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জেনে না এবং রেজিস্ট্রেশন পূরণ করো। ফর্ম পূরণের পর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসক্রিপশন দেখে ফি জমা দিলে তোমার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। সময় নষ্ট না করে এখনই রেজিস্ট্রেশন করে সিট নিশ্চিত করো। মনে রাখবা, একবার সুযোগ মিস হলে তা ফিরিয়ে আনা যায় না, তাই এই সুযোগ হাতছাড়া করো না।